শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে সমিত সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয় এই সাংস্কৃতিক আয়োজন। মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীর উপস্থিতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল পুঁথিপাঠ এবং গণ আবৃত্তি, যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনুষ্ঠানে 100-রও বেশি নৃত্যশিল্পীর সমবেত নৃত্য পরিবেশন ছিল দেশাত্মবোধক গানের আয়োজন। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগে সকালে রাজধানীর রমনা কালী মন্দিরে সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি। বেলা 10:30টায় রমনা কালী মন্দির প্রাঙ্গণে যান তিনি। সময় তাকে স্বাগত জানান ধর্ম প্রতিমন্ত্রী। উদ্বোধনের পর মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন ভারতীয় রাষ্ট্রপতি। একই সাথে মন্দিরে পূজা অর্চনায় অংশও নেন রামনাথ কোবিন্দ। পূজা অর্চনা শেষে মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন ভারতের রাষ্ট্রপতি। রাজধানীর মাতুয়াইলে ময়লার স্তূপে মিলল দগ্ধ এক নারীর অর্ধগলিত লাশ। নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি এখনো। পুলিশের ধারণা এটা হত্যাকাণ্ড। স্থানীয় বাসিন্দারা জানান যাত্রাবাড়ির ঠিক পরেই মাতুয়াইলের ময়লার স্তূপে একটি ঢিবিতে বৃহস্পতিবার রাতে পাওয়া যায় এক নারীর অর্ধগলিত মরদেহ। ময়লার ডিপোর মূল ফটক থেকে অন্তত 1000 গজ ভেতরে হওয়ায় এদিকে যাতায়াত নেই নিরাপত্তা কর্মীদের। ময়নাতদন্তের জন্য লাশ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেলের মর্গে নেওয়া হয়। ওখানে এক টোকাই যে কাজ করে আমাদের শফিক, সে এক ড্রাইভার শাহাবুদ্দিন তাকে বলছে এদিকে আইসা ওদেরও লোক ছিল। আসার পরে খুঁজে দেখে এই জায়গায় লাশ পড়ে রয়েছে। সব জায়গায় প্যাঁচি দিয়ে ঘিরা আছে এবং প্যাঁচির মাঝে সাথে ভাঙ্গা আছে এবং অনেক সাইড দেওয়ার লোকজন যাতায়াত করে। গাড়িতে অন্যান্য ময়লা আবর্জনার ভেতরে আপনার এই যে আবর্জনার কন্টেইনারে চলে আসছে, এরকম আমাদের কাছে মনে হয়নি। এটা মনে হয়েছে যে ওখানে লাশটা ফেলা হয়েছে, অথবা তাকে সাথে করে নিয়ে ওখানে হয়তো হত্যা করে রেখে আসা হয়েছে। রাজধানীর মিরপুরের এক পোশাক কারখানার কর্মচারী শাহাদাত হোসেন হাসিবকে হত্যার অভিযোগে কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে হাসিবের সাবেক সহকর্মী বিপুল কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে দিয়ে টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। 6 মাস আগে একটি পোশাক কারখানার কাটিং সেকশনে কাজ নেন হাসিব। গত 12 ডিসেম্বর রাত 12টার কিছু আগে কারখানার পাশের সড়কই হত্যা করা হয় তাকে। আটক 3 জনের মধ্যে 2 জন ইতোমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক বাকি 2 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এটা একদমই ক্লুলেস ছিল, কে মার্ডার করেছে, কিভাবে মার্ডার হয়েছে, এখানে কিন্তু আমরা কোনো ক্লু পাচ্ছিলাম না, যার কারণে মামলাটা রেকর্ড হলো ক্লুলেস হিসেবে। টেকনোলজির সাহায্যে আমাদের ভিডিও ফুটেজ থেকে আমরা একটা সাসপেক্ট পেলাম। হৃদয় যেটা আমাদেরকে বলেছে যে তার সঙ্গে কন্ট্যাক্ট কিলিংয়ের একটা কন্ট্যাক্ট হয়। বিরোধের যে সূত্রপাত বিপুল, সে তো এখন দুবাই আছে। আমরা এখানে আরও দেখার চেষ্টা করছি যে এর সঙ্গে, ঘটনার সঙ্গে আরও কে জড়িত আছে বা ছিল, এগুলো আমরা চেষ্টা করব বের করতে। ধারের 1000 টাকা শোধ করতে পারেননি মা, তাই জীবন দিতে হলো শিশু মাহিমকে। প্রতিবেশী যুবক সাব্বির ধার দেয়া টাকা ফেরত না পাওয়ায় হত্যা করে শিশুটিকে। মরদেহ গুমের জন্য ফেলা হয় নদে। ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে ঘাতক। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারে, যেখানে সদর থানায় হত্যা মামলা করেছে শিশুটির বাবা। কারাগারে পাঠানো হয়েছে ঘাতককে। 1000 টাকার জন্য শিশু হত্যার ঘটনায় হতবাক এলাকাবাসী। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ও ছেলেটা মনে হয় আমাদের বাড়ির সামনে উবাত আছিল আর ওগু বাড়িয়া যাইতে লইয়া গেছে ওদিকে। তার হাত পা বাঁধা, বন্দি গলার মধ্যে রশি দেওয়া, নদীতে জলে ভাসি রয়েছে। এই মাসুম বাচ্চাটার সাথে তো কোনো ধরনের কোনো শত্রুমি থাকতে পারে না। পূর্ব পরিকল্পনার মাফিক এবং পূর্ব শত্রুতার জের ধরে যে 1000 টাকার কথা সে বলল, সেই 1000 টাকার প্রেক্ষিতে মূলত এই বাচ্চা শিশু যার নাম হচ্ছে মাহিম, তাকে হত্যা করে।
কুমিল্লায় সিটি কাউন্সিলর ও তার সহযোগীকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত 6 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন আলম মিয়া, আশিকুর রহমান, মাসুম, জিসান, ইমরান হোসেন ও নাজিম প্রকাশ। এর আগে পৃথক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পরে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়। গেল 22 নভেম্বর কাউন্সিলর কার্যালয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে। নাফ নদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ বিপুল মাদক উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় জড়িত বিদেশি নাগরিক সহ 2 জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে টেকনাফ মিয়ানমার সীমান্তে নাফ নদীতে অভিযান চালায় বিজিবি। এ সময় 5,79,60,000 টাকা মূল্যমানের অস্ত্র, ক্রিস্টাল মেথ, আইস ও ইয়াবা আটক করা হয়। একই সাথে মিয়ানমারের এক নাগরিক সহ 2 জন মাদক পাচারকারীকে আটক করে বিজিবি। হস্তচালিত কাঠের নৌকার মাধ্যমে এই অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা করছিল তারা। নৌকাটি তল্লাশি করে তার পাটাতনের নিচে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন টেকনাফের নীলা ইউনিয়নের দিন মোহাম্মদ ও মিয়ানমারের মংডু জেলার বদি আলম। বাংলাদেশি অস্ত্র, মাদক ও চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করার এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক এবং অন্যান্য মালামাল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মেহেরুল্লাহ। স্থানীয়রা জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর মেয়র শাহনেওয়াজ শাহিন শাহর নাম ঘোষণায় দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় অনুষ্ঠানের উপস্থাপক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। তবে লাঞ্ছিত করার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত পৌর মেয়র শাহনেওয়াজ। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর ঘর পাচ্ছেন বরগুনার প্রবীণ মকবুল হাওলাদার। তাকে ঘর তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদের স্ত্রী ও পুনাক সভাপতি জিশান মির্জা। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি কামরুজ্জামান। 6 মাস ধরে বরগুনায় প্রতিবন্ধী মেয়েকে নিয়ে প্রতিবেশীর গোয়াল ঘরে ঠাঁই হয় প্রবীণ মকবুলের। তার খোঁজ নেয় না 4 ছেলের কেউই। মকবুলের অসহায়ত্ব নিয়ে যমুনা টিভিতে শুক্রবার সকাল থেকে সংবাদ প্রচারের পর তার নজরে আসে জিশান মির্জা। দেশে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ কার্যক্রম, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার অথবা সোমবার থেকে কার্যক্রম শুরু হবার কথা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে ফ্রন্টলাইনার ও প্রবীণদের বুস্টার ডোজের আওতায় আনা হবে বলে জানান। বলেন, করোনা টিকার বুস্টার ডোজ প্রদানের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য সুরক্ষা অ্যাপ আপডেট করার পাশাপাশি তালিকাও তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই। এখনও ফাইজারের প্রায় 60 লাখ ভ্যাকসিন মজুদ আছে। আগামী মাসে আরও 2 কোটি ভ্যাকসিন পাওয়া যাবে। আমরা আশা করি আগামী রবি বা সোমবার দিন আমরা শুরু করতে পারবো ট্রায়াল বুস্টার ডোজ। যারা বয়স্ক, 60 ঊর্ধ্ব যারা আছেন এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত 24 ঘন্টায় করোনায় দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 28,043 জন। 24 ঘন্টায় 191 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.17%। নমুনা পরীক্ষা হয়েছে 16,310টি। এ পর্যন্ত শনাক্ত 15,80,750 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 145 জন। মোট সুস্থ 15,45,259 জন। ভারতের গুরগাঁওয়ে উন্মুক্ত স্থানে নামাজের জামাতে বাধা দেওয়ার বিষয়টি এবার গড়ালো ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত। জুমার নামাজে বাধা দেওয়ার প্রতিবাদী পিটিশন দায়ের করেন সাবেক রাজ্যসভা সদস্য মোহাম্মদ আদিব। বৃহস্পতিবার পিটিশনটি পৌঁছায় সর্বোচ্চ আদালতে। গুরগাঁওয়ে গেল কয়েক মাস ধরে উন্মুক্ত স্থানে জুমার নামাজ আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী দলগুলোর অভিযোগ, নামাজের জামাত আয়োজনের নামে সব উন্মুক্ত স্থান দখল করে নিচ্ছেন মুসলমানরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মসজিদের বাইরে নামাজের আয়োজন বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে গুরগাঁওয়ের মুসলমানরা বলছেন, প্রশাসন নির্ধারিত স্থানেই তারা নামাজ আদায় করছেন। ধর্মীয় অসহিষ্ণুতা ছড়ানোর উদ্দেশ্যেই তাদের নামাজে বাধা দেওয়া হচ্ছে। অনূর্ধ্ব 19 নারী সাফ ফুটবলের খবর। ভারতকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের পথ সুগম করেছে বাংলাদেশ। মাঠের খেলায় সৌন্দর্য না থাকলেও ভারতের বিপক্ষে ভালো ফুটবল খেলেছে মারিয়া মান্ডার দল।
ভারত নেপাল ম্যাচ শেষে নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশের ফাইনাল। দ্বিতীয় ম্যাচের স্কোয়াড থেকে 5 পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। সেই ধারেই খেই হারায় ভারত। 6ষ্ঠ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ, সেখান থেকে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন শামসুন নাহার। 43 মিনিটে লিড দ্বিগুণ করা হয়নি অফসাইড। শনিবার স্বাধীনতা কাপের ফাইনালে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। দ্বিতীয়বার এই শিরোপা ঘরে তুলতে মরিয়া আবাহনী, জানিয়েছেন কোচ মারিও লেমোস। আর আবাহনীকে সমীহ করলেও শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী কিংস কোচ অস্কার ব্রুজন। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার বিকেল 5:30টায়। 1972 সালে শুরু হওয়া স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম শিরোপা হাতে তুলেছিল মোহামেডান। প্রায় 1.5 যুগ পর দ্বিতীয় আসরে মোহামেডানকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলে ঢাকা আবাহনী। এরপর দীর্ঘ বিরতি, তাই তো আবারও স্বপ্ন পূরণের হাতছানি আকাশী নীলদের সামনে। এদিকে কোয়ার্টার আর সেমিফাইনালেও দুর্বার ছিল অস্কারের বসুন্ধরা কিংস। এবার ফাইনালে শিরোপা ধরে রাখতে মরিয়া তারা। দেখুন, বসুন্ধরা কিংস এমন একটা দল যারা গত কয়েক বছর ধরে বাংলাদেশের ফুটবলকে ডমিনেট করছে। তাদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমরা আবাহনীতে বেশ কিছু পরিবর্তন এনেছি। আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা অনেক বড় ম্যাচ, কারণ দুটো সেরা দল খেলছে। আশা করছি গ্যালারিটাও পরিপূর্ণ হবে এবং আমরাও তাদের সঙ্গে উপযুক্ত ফাইট দিতে পারবো। বিগত কয়েক বছরের মধ্যে এটাই আমাদের সেরা দল। আমরা শিরোপার জন্য মুখিয়ে আছি। আবাহনী শক্তিশালী দল হলেও ফাইনাল জিততে ছেলেরা সামর্থ্যের সবটুকু উজাড় করতে প্রস্তুত। 1975-এর 15 আগস্টের কাল রাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা নীরবে দাঁড়িয়ে থাকেন, আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এই তথ্য জানান মেডিকেল বোর্ড প্রধান ও বিএসএমএমইউর উপাচার্য ডাক্তার শারফুদ্দিন আহমেদ। বলেন, আজও ওবায়দুল কাদেরের সিটি স্ক্যান ও ব্লাড টেস্ট করা হয়েছে, যার রিপোর্ট ভালো এসেছে। তবে তাকে আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়। যেহেতু তিনি হার্টের রোগী, তাই চিকিৎসকরা কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বলেও জানান শারফুদ্দিন আহমেদ। মঙ্গলবার নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে গেলে কিছু সমস্যা ধরা পড়ে ওবায়দুল কাদেরের। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপর থেকেই বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল, কাজেই দুশ্চিন্তার কিছু নাই। আমরা আরও কয়েকদিন ওনাকে আরও একটু স্থিতিশীল করে সুস্থ করে বাড়িতে পাঠানোর চিন্তাভাবনা করছি। প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর বক্সিরহাট ওয়ার্ডে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম, কর্ণফুলী এলিট এবং লায়ন্স চক্ষু হাসপাতাল। পেপসোডেন্ট ডেন্টাল ইউনিটের সহায়তায় এই ক্যাম্পে কয়েকশো মানুষকে বিনামূল্যে চক্ষু ও দন্ত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি খতনা এবং রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। জনগণের এখন আর রক্ত দেবার প্রয়োজন নেই। জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যগুলো পূরণে দায়িত্ব পালন করলেই দেশ এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অ্যালামনি অ্যাসোসিয়েশনের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক মানুষ যদি তার দায়িত্বটুকু পালন করেন তাহলেই দেশ এগিয়ে যাবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। আমাদের এখন রক্ত দেবার প্রয়োজন নেই। আমাদের এখন প্রয়োজন যে যেখানে আছি সেখানে থেকে যার যেটুকু দায়িত্ব আছে, কম থাকুক বেশি থাকুক, যে ধরনের দায়িত্বই থাকুক, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করা। মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী পদে খিলগাঁও গার্লস স্কুল ও কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের 60 মুদ্রাক্ষরিক পদের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। এমন ভুল স্বীকারও করেছেন কেন্দ্রে উপস্থিত অধিদপ্তরের কর্মকর্তারাও। এ বিষয়ে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান তারা। শুক্রবার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত খিলগাঁও গার্লস স্কুল ও কলেজ কেন্দ্রে মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী পদে পরীক্ষা দিতে আসেন কয়েকশো পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হলে দেখা যায় পরীক্ষার্থীদের অন্য প্রশ্ন সরবরাহ করা হয়েছে।
যখনই কিছু বলতে পারি পুলিশ এক পাশ থেকে থ্রেট করে, উপসহকারী সচিব উনি এক পাশ থেকে থ্রেট করে। আমি কেন 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদের 14 গ্রেডের কঠিন পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে আমি কেন সেইটা মূল্যায়ন আমি কেন নিব? বিষয়টা সবাই অবগত আছে, বিষয়টা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নাই, এটা যথাযথ ব্যবস্থা নেবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা ছিল, কিন্তু প্রশ্ন আসছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সংবর্ধনা দিল জেলা পুলিশ। শুক্রবার সকাল 10টার দিকে বড় হরিশপুর পুলিশ লাইন্সে সংবর্ধনা দেওয়া হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 30 জন পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন সহ অন্য পুলিশ কর্মকর্তারা। চতুর্থ ধাপে আগামী 26 ডিসেম্বর চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার 4টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ভোট সামনে রেখে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা তুঙ্গে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দিনরাত চলছে গণসংযোগ। প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম। নির্বাচিত হলে চলমান উন্নয়ন কাজে এগিয়ে নেওয়ার পাশাপাশি শিকলবাহাকে মডেল ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার করেন এই প্রার্থী। শেরপুরের একটি ইউনিয়নের প্রায় 2000 মানুষ 25 বছর ধরে ভোট দিতে পারেন না। প্রতিকার চেয়ে মানববন্ধনও করেছেন ডাকরাপাড়া গ্রামের মানুষ। তাদের দাবি, চরহাবুর গ্রামের সাথে প্রভাব বিস্তারের জেরে সবসময় পিছিয়ে পড়েন তারা। কেন্দ্র নিজেদের গ্রামে না হয় ভোট দিতে গেলেও মারধরের শিকার হতে হয় তাদের। ডাকরা গ্রামের ভোটারদের অভিযোগ, পার্শ্ববর্তী জেলা থেকে লোক এনে জাল ভোট দেওয়া হয়। যদিও এমন অভিযোগকে নৌকার প্রার্থী দেখছেন বিদ্রোহের ষড়যন্ত্র হিসেবে। নির্বাচন কর্মকর্তার দাবি, ভোট না দিতে দেয়া নিয়ে কোনো অভিযোগ তার কাছে আসেনি। আমরা চরহাবর সেন্টারে ভোট দিতে যেতে চাই না, কারণ সেখানে গেলেই রক্তপাত হয়। আমরা ভোট দিবার যাই আমার জীবনটা হারামো। আমরা ভোট দিবার গেলে আমার মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি। চরহাবরের মাঝখানে মাঝামাঝি কেন্দ্রটি তারা পৃথক করার জন্যে, আমাকে বিভ্রান্তি করার জন্যে তারা অপচেষ্টা করে। কেউ ভোট দিতে পারে নাই বা ভোট দিতে বাধা সৃষ্টি করেছে, এরকম অভিযোগ একটাও আসেনি। আশা রাখি 26 তারিখে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং অবাধ হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। 24 ঘন্টার ব্যবধানে করোনা শনাক্তের রেকর্ড ভাঙল ব্রিটেন। বৃহস্পতিবার দেশটির 88,376 জনের শরীরে মিলল ভাইরাসটি। মাত্র একদিন আগে এই সংখ্যা ছিল 78,000-এর ওপর। এদিন প্রাণ হারান 146 জন। অথচ নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে দেশটিতে জোরে সোরে চলছে বুস্টার ডোজের কার্যক্রম। বুধবারই 7,45,000-এর বেশি ব্রিটিশকে দেওয়া হয় করোনার ভ্যাকসিনের তৃতীয় ডোজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি একগুচ্ছ কঠোর বিধিনিষেধ কার্যকর করেছে বরিস জনসন সরকার। ঘরের বাইরে, কর্মস্থল এবং ইনডোর আয়োজনে বাধ্যতামূলকভাবে পড়তে বলা হয়েছে মাস্ক, মানতে হবে 3 ফুটের শারীরিক দূরত্ব। তবে অর্থনীতিকে সচল রাখতে এবার লকডাউন দেওয়া হয়নি। দেশটিতে ভয়াবহ আকারে ওমিক্রন বিস্তার ঘটিয়েছে। গেল সোমবারই নতুন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু হয় যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে করোনার ভয়াবহ বিস্তার ঘটলেও লকডাউন দেয়া হয়নি, বন্ধ হয়নি কিছুই। এমনকি ব্রিটিশদের বাতিলও করতে বলা হয়নি কোনো পরিকল্পনা। শুধু তাগিদ দেওয়া হচ্ছে নিজ ও পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হন, বুস্টার ডোজ গ্রহণ করুন, মেনে চলুন করোনার শিষ্টাচারগুলো। তাহলে ক্রিসমাস এবং নববর্ষ উদযাপনের পরও নিরাপদ থাকবো আমরা। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার নিপীড়ন চালানোর দায়ে চীনের জিনজিয়াং অঞ্চল থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে বিল পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের। আগে 11 গবেষণা প্রতিষ্ঠান এবং মিলিটারি একাডেমি অফ সায়েন্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে বেইজিং। চীনের জিনজিয়াংয়ে যা চলছে তাতে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না। এটা স্পষ্ট যে সেখানে সংখ্যালঘু উইঘুরদের ওপর যে নিপীড়ন চলছে তা মানবাধিকার লঙ্ঘন। এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান সেখান থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্র বিভিন্ন বায়োটেক প্রতিষ্ঠান এবং ওষুধ প্রস্তুতকারী কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে। এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। কোনো সংকট সমাধানের উদ্যোগ না নিয়ে এভাবে একে অপরকে দোষারোপ করা অনুচিত। বাংলাদেশ ক্রিকেট দলকে আরও 3 দিন রুম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা পরীক্ষা নেগেটিভ এলেও রঙ্গনা হেরাথের সঙ্গে একই ফ্লাইটে থাকায় সবাইকে পড়তে হবে ইয়েলো ব্যান্ড। পাশাপাশি এই সময়ে ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা থাকছে অনুশীলন ও জিমনেশিয়াম ব্যবহারে। বৃহস্পতিবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, কোয়ারেন্টাইন থেকে বের হয়ে অন্য হোটেলে চলে যেতে পারবেন তারা। এর একদিন পরেই বাংলাদেশ শিবিরে এলো এমন দুঃসংবাদ।
এদিকে গত কয়েকদিন ধরেই ক্রাইস্টচার্চের আবহাওয়া স্রোতের বিপরীতে বইছে টানা বৃষ্টি আর তীব্র ঠান্ডায় কোণঠাসা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আমাদের প্র্যাকটিসটা কাপল অফ ডেজের জন্য হোল্ড করতে বলা হয়েছে। এই আপডেটটা আসে হলো স্ট্রেট অ্যাওয়ে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হেলথ নিউজিল্যান্ড গভর্নমেন্টের কাছ থেকে। আমাদের এই এমআইকিউর আন্ডারেই হয়তো বা 10 দিন থাকবে। আর প্র্যাকটিসের ফেসিলিটিসটা আমরা যেটা কালকে পারমিশন পেয়েছিলাম, আজকে আমি আবার বলতে চাচ্ছি কোনো আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের কারণে এটা সরকারের দিক থেকেই নিষেধ করা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের প্লেট পর্বে জয় পেয়েছে নওগাঁ, বাগেরহাট, কুষ্টিয়া, টাঙ্গাইল ও চট্টগ্রাম জেলা। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে স্বাগতিক ফেনী জেলাকে 1-0 হারায় চট্টগ্রাম জেলা। ম্যাচের 85 মিনিটে জয়সূচক গোলটি করেন ফাহিমউদ্দিন সোহেল। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে স্বাগতিকরা 5-4 গোলে হারিয়েছে সিরাজগঞ্জ জেলাকে। ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন হামিদুল হক। রুমনের গোলে স্বাগতিক কুষ্টিয়ার জয় রাজশাহীর বিপক্ষে। এছাড়া স্বাগতিক বাগেরহাট 3-1 গোলে বরগুনা জেলাকে আর নওগাঁ জেলা 3-0 গোলে হারায় পাবনাকে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক এই লড়াইয়ের দ্বিতীয় লেগ 20 ডিসেম্বর। এদিন দলগুলো আবার পরস্পরের মুখোমুখি হবে। প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে রুবেল হোসেন ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সুস্মিতা সেন। পুরুষ ও নারী একক ছাড়াও আরও 10টি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় এই আসরে। এলিট ক্লাবের রুবেল হোসেন পুরুষ এককে 6-1 ও 7-6 গেমে হারান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মোহাম্মদ জুয়েলকে। নারী এককে ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন 6-0 ও 6-4 গেমে হারান এলিট টেনিস ক্লাবের মাশফিয়া আফরিনকে। ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আরবকে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সব মিলে 2 লাখ টাকার উপর ছিল আসরের প্রাইজ মানি। ফেলে দেয়া সিগারেটের ফিল্টার উদ্ভিদের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, দূষিত করে পরিবেশ। তাই সিগারেটের ফিল্টার যেখানে সেখানে না ফেলতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বিডি ক্লিন। শুক্রবার দুপুরে বনানী টিএনটি স্কুল মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিবেশ বান্ধব আধুনিক ঢাকা গড়তে প্রতিটি এলাকা, পাড়া মহল্লার দিকে আলাদাভাবে নজর দিতে হবে। পণ্যের মোড়ক পরিবেশের জন্য হুমকি, সেজন্য সেগুলোর উৎপাদন বন্ধের পাশাপাশি রিসাইক্লিংয়ের ব্যবস্থা রাখতে হবে। বেড়েই চলেছে আমদানি, তবে সেই তুলনায় রপ্তানির পরিমাণ কম। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে চলছে ধারাবাহিক পতন। এতে করে চাপের মুখে পড়েছে বিদেশের সঙ্গে লেনদেনের ভারসাম্য। চলতি হিসাবের পাশাপাশি ঘাটতি তৈরি হয়েছে সামগ্রিক লেনদেনের মধ্যে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পণ্য আমদানির জন্য ব্যয় হয় $2,390 কোটি। 4 মাসে রপ্তানি আয় হয়েছে $1,480 কোটি। রপ্তানি বেড়েছে 20%। টানা 3 দিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। আর এই সুযোগে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে খাবারের গলা কাটা দাম নেওয়ার অভিযোগ উঠেছে। বাড়িয়ে দেওয়া হয়েছে রুম ভাড়াও। এতে ক্ষুব্ধ পর্যটকরা। তারা জানান, রেস্টুরেন্টে যে খাবারের দাম অন্য সময় 150 থেকে 200 টাকা নেওয়া হয়, তা বর্তমানে রাখা হচ্ছে 300 থেকে 400 টাকা। বেশিরভাগ রেস্টুরেন্টে একই অবস্থা। অন্যদিকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে হোটেল কটেজের রুম ভাড়াও। যে রুমের ভাড়া 500 টাকা, সেটা 4000 টাকা দিয়ে নিয়েছি। সুগন্ধা রেস্ট হাউস। অনেকক্ষণ সময় আমরা ঘোরাফেরার পরে একটা হোটেল পাইছি, তারপর আপনার ওইটাই অতিরিক্ত ভাড়া নেওয়া হইতেছে। নিরাপদ অভিবাসনে বদ্ধপরিকর সরকার। কেউ বিদেশে কর্মী প্রেরণের নামে অনিয়মের আশ্রয় নিলে তাকে মানব পাচার আইনের আওতায় আনা হবে। বিকেলে বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। করোনা সংক্রমণের হার নিম্নমুখী থাকলে জুনের মধ্যে বিদেশে 9 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এই সময় বাড়তি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ এবং বিমান ভাড়া কমিয়ে আনা সহ 10 দফা সুপারিশ করা হয় ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আর সিন্ডিকেট হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বলেন, আগের চেয়ে কম খরচে কর্মীদের মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে। সকালে অভিবাসন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। বলেন, করোনা মহামারীতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে, এতে অন্যান্য খাতের মতো বিদেশে কর্মসংস্থান খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সংক্রমণ কিছুটা কমে আসায় আবারও বাড়তে শুরু করেছে বিদেশে কর্মসংস্থান। ব্রিফিংয়ে বলা হয়, অর্থবছরের প্রথম 4 মাসে প্রায় 2.5 লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। শুধু নভেম্বরে গেছেন 1,02,863 জন। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণ নিয়ে খুব শিগগিরই সমঝোতা চুক্তি সই হবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। আমার যে আগের যে কমিটমেন্ট ছিল এখনও সেই কমিটমেন্ট আছে। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না। আমরা যা কিছু প্রস্তাব করেছি সেখানে কিন্তু সিন্ডিকেটের কোনো সুযোগ আমরা কিন্তু করে দেইনি। ম্যাক্সিমাম যত সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। খরচ ইনশাল্লাহ অনেক নিচে দিকেই থাকবে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ইউথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 2021-এর সমাপনী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলচ্চিত্রের গুরুত্ব অনুধাবন করেই এমন আয়োজন দাবি আয়োজকদের। সংশ্লিষ্টরা বলেন, দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়ন এবং সুষ্ঠু নির্মল চলচ্চিত্র চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। দেশ বিদেশের প্রায় 150টি চলচ্চিত্র বেছে 6টি ক্যাটাগরিতে পুরস্কার দেয় ফাউন্ডেশনটি। হাইতিতে অপহৃত 12 মার্কিন কানাডিয়ান মিশনারি এবং তাদের পরিবারের সদস্যদের মুক্তি দিল চরমপন্থী 400 মাজো গ্যাং। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে দেশটির পুলিশ বিভাগ জানায়, কয়েক সপ্তাহে টানা সমঝোতা আলোচনার পর বিদেশিদের মুক্তি দিল অস্ত্রধারীরা। অবশ্য কোন শর্তের বিনিময়ে জিম্মি দশার অবসান হলো সেটি জানায়নি হাইতি সরকার। গেল অক্টোবরে রাজধানীর একটি এতিমখানা সফরের সময় 16 জনের দল থেকে অপহরণ করা হয়, যাদের মধ্যে ছিল 5টি শিশু। তাদের মধ্যে একজনের বয়স আবার মাত্র 8 মাস। সে সময় প্রত্যেকের মুক্তির বিনিময়ে চাওয়া হয়েছিল $10 লাখ। 2 সপ্তাহ পরেই 4 জনকে মুক্তি দেওয়া হয়েছিল। দেশটির নিরাপত্তা বাহিনীর তথ্য অনুসারে চলতি বছর কমপক্ষে 800 মানুষকে অপহরণ করা হয়। বাংলাদেশে অতীতের তুলনায় কমেছে সন্ত্রাসী কর্মকাণ্ড, একই সঙ্গে সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্ত এবং গ্রেফতারের ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, দেশটিতে সক্রিয় সন্ত্রাসীদের সাথে আইএস বা আল কায়েদার মতো আন্তর্জাতিক জঙ্গিদের কোনো যোগসূত্র নেই। বরাবরের মতো এমন দাবি করে আসছে সরকার। তাতে 2020 সালের 3টি সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা হয়। ওই ঘটনাগুলো কোনো প্রাণহানি হয়নি, তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি রয়ে গেছে বাংলাদেশের বিচার ব্যবস্থার দুর্বলতা, যা বৈশ্বিক মহামারীকালে আরও প্রকট হয়েছে, যে কারণে সন্ত্রাসবাদের মামলাগুলো জট তৈরি করেছে। এসব মামলার রায় প্রদানের হার 15%। তাছাড়া মার্কিন প্রশাসনের পর্যবেক্ষণ, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। যুক্তরাজ্যের এক জরিপকারী প্রতিষ্ঠানের করা বিশ্বের প্রশংসিত পুরুষের তালিকায় জায়গা পেয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার। তালিকায় সচিনের অবস্থান 12তম স্থানে, আর খেলোয়াড়দের মধ্যে তার অবস্থান শীর্ষ 3-এ। তার আগে আছেন তারকা 2 ফুটবলার মেসি এবং রোনালদো। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অবস্থান এই তালিকার 18 নম্বর স্থানে। বিরাটের আগেই তালিকায় আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং বর্তমানে প্রধানমন্ত্রী ইমরান খান। 20 জনের এই তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে বাদল সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। শুক্রবার রাত 10টার দিকে নাটঘর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুড়িঘর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে এরশাদ, স্থানীয় বাদল সহ বেশ কয়েকজন। পথে দুর্বৃত্তরা তাদের গাড়ি আটকায়। এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং গুলিবিদ্ধ এরশাদকে হাসপাতালে পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান আব্দুল বারেক খানকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শুক্রবার বিকালে হাতারপাড়া এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী। সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন। অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল বারেক জনগণের সেবায় কাজ করে যাবার প্রতিশ্রুতি দেন। যশোরে জাকের পার্টির খুলনা বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঈদগাহ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। এ সময় তিনি যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানের সরকারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সাথে পাকিস্তানে থাকা 192 জন যুদ্ধাপরাধীর বিচারের দাবি জানান। সমাবেশে খুলনা বিভাগের 10 জেলার 2000 নেতাকর্মী অংশগ্রহণ করেন। বগুড়ায় এসএসসি 99 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মমিন বিনোদন পার্কে নদীর পাশে কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেয় রংপুর, রাজশাহী সহ 32 জেলার প্রায় 300 প্রাক্তন শিক্ষার্থী। এ সময় তারা স্কুলের নানা স্মৃতিচারণ, গান, আড্ডা সহ নানা আয়োজনে অংশ নেন। দিনব্যাপী সহপাঠী ও তাদের পরিবারের সদস্যদের আনন্দ উল্লাসে জমে ওঠে পুরো অনুষ্ঠান। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে চান্দগাঁও বি ব্লকে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। অংশ নেয় শতাধিক শিশু কিশোর। রংতুলির মাধ্যমে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরে তারা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। হাজারো লোকের চাপে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় কনসার্টে। দর্শনার্থীদের চাপে ভেঙে গেছে স্টেডিয়ামের পশ্চিম পাশের ভিআইপি গেটের সীমানা প্রাচীরের লোহার গ্রিল। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও সিজেকেএস এর যৌথ উদ্যোগে এই আয়োজন। মাঠের ভেতরেও ছিল চরম হট্টগোল। বারবার মাঠে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। দর্শকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। বাধ্য হয়ে লাঠিচার্জ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফলে কয়েক দফা বন্ধ রাখতে হয় অনুষ্ঠান। নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় আগুনে পুড়ে গেছে ফার্নিচার তৈরির একটি কারখানা। দুপুরে বন্ধ থাকা কারখানাটিতে হঠাৎ ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। দমকল বাহিনীর কয়েকটি ইউনিটের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পর নেভে আগুন। কারখানাটিতে আসবাবপত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম আদি মজুদ ছিল। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহত হয়নি কেউ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। ভোরে সরাইলের বৈশামুড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ভোরে সিএনজি অটোরিকশায় করে 4 শ্রমিক ইটভাটায় যাচ্ছিলেন। বৈশামুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে নিহত হন জাহাঙ্গীর মিয়া, মাহফুজ মিয়া ও আমজাদ মিয়া। নিহতদের সবার বাড়ি শাহবাজপুর ইউনিয়নে। আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2020 পেলেন ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অসামান্য অবদান রাখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যানকে পদক প্রদান করা হয়। শুক্রবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু সহ আরও অনেকে। চীনে কয়লা খনিতে ভূগর্ভস্থ পানি উঠে আটকা পড়েছেন কমপক্ষে 22 শ্রমিক। বৃহস্পতিবার সানচি প্রদেশে অবৈধভাবে খনি খননকালে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। খনির ভেতর থেকে পাম্পের মাধ্যমে পানি বের করে চালানো হচ্ছে অভিযান। তবে শ্রমিকদের সাথে যোগাযোগ করতে পারেননি উদ্ধারকারী দলটি। তাদের জীবিত বের করে আনা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এদিকে এই ঘটনার সাথে জড়িত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চীনে সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ খনি খননের কাজ। চলতি বছর কয়লার ঘাটতি ও বাড়তি দামের কারণে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ভিয়েতনাম যুদ্ধের প্রায় 5 দশক পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সেনা সম্মাননা মেডেল অব অনার পেলেন এক কৃষ্ণাঙ্গ সেনা সদস্য। বৃহস্পতিবার মোট 3 সেনাকে এই পুরস্কারে ভূষিত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত আফগানিস্তান ও ইরাক যুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্যই দেয়া হলো এই সম্মান। পুরস্কারপ্রাপ্ত 3 সেনা হলেন সার্জেন্ট আর্ল প্লুমলি, সার্জেন্ট ক্রিস্টোফার সিলেজ ও সার্জেন্ট অ্যালেন ক্যাশে। তাদের মধ্যে 2 জনই প্রাণ হারিয়েছেন যুদ্ধ চলাকালে। এদিন সেনাদের দুঃসাহসিক ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্য ও তাদের পরিবারের আত্মত্যাগের কথাও তুলে ধরেন এই নেতা।
সুপার টাইফুন রাইয়ের তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন। বৃহস্পতিবারই দেশটির 1 লাখ মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বন্যা, ভূমিধস এবং জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকাগুলোয়। ঘূর্ণিঝড়টি ঘন্টায় 185 কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের উপর দিয়ে বয়ে যাচ্ছে। প্রশান্ত মহাসাগর উৎপন্ন ঘূর্ণিঝড়টির ঘূর্ণন বেগ ঘন্টায় 230 কিলোমিটার। এখনও কোনো হতাহতের খবর না মিললেও সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড এবং দেশটির সেনাবাহিনী। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে ঝড়টির গতিপথে রয়েছে অন্তত 10,000 গ্রাম লোকালয়, সুতরাং ক্ষয়ক্ষতি হতে পারে বিশাল আকার। এরই মধ্যে সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থগিত বেশ কিছু বিমান ফ্লাইটের চলাচলও। বন্ধ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত। জাপানের ওসাকা শহরের একটি বহুতল বাণিজ্যিক ভবনে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 27 জন। শুক্রবার সকালের ওই দুর্ঘটনায় আরও 28 জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে সকাল 10টা নাগাদ 8তলা ভবনটির 4র্থ ও 5ম তলায় ছড়িয়ে পড়ে আগুন। সেখানে শপিং মল, বিনোদন কেন্দ্র এবং একটি মানসিক চিকিৎসা সেবা কেন্দ্র ছিল। ফায়ার ব্রিগেডের তথ্য অনুসারে নিহতদের সবাই হার্ট অ্যাটাক কিংবা দমবন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। জানালা ভেঙে বাকিদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। ভেতরে আর কেউ আটকা রয়েছেন কিনা সেটি নিশ্চিতে চলছে তল্লাশি অভিযান। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। এই ছিল সব খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।